অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য গ্রন্থ হতে মুক্তিযুদ্ধের একটি নির্বাচিত গল্প আমাকে একটি ফুল দাও। গল্পটির লেখক আলাউদ্দিন আল আজাদ। এগিয়ে চলেছে সে দ্রুত পায়ে ফুটপাতের ওপর দিয়ে, কখনো গাছের ছায়ায় একটু থেমে, কখনো কোনাকুনি রাস্তা পার হয়ে। প্রথম বৈশাখের ঠাডা দুপুর, প্রখর রৌদ্রতাপের সমস্ত সবুজ ম্রিয়মান, কিন্তু কৃষ্ণচূড়ার শাড়ি রক্তিম পুষ্পসম্ভারে হালকা হাওয়ায় হেলেছে দুলেছে। আশেপাশে সামনে পেছনে চলাফেরা করছে ব্যস্ত সমস্ত লোকজন, পথচারী, গাড়ির গোলমাল, রিকশার ক্রিং ক্রিং। দুই একবার ছোট হোঁচটও খেয়েছে, কিন্তু কোনো দিকে যেন খেয়াল নেই। দেখতে প্রায় অদ্ভুত, যেন বাবরি চুল ঘাড় স্তক নেমেছে। প্রশস্ত ললাট, খাড়া নাক, গোফদারিতে ভরা মুখমণ্ডল, অল্প স্বল্প খালি জায়গায় মধ্যে চামড়াতে ফোঁটা ফোঁটা ঘাম দেখা দিয়েছে। ঘামে ভিজে লেপ্টে আছে পিঠে ডোরাকাটা শার্টের পেছনটা, পরনে চেক লুঙ্গি এবং পায়ে ময়লা ক্যাম্বিসের জুতো, যার ওপরে শক্ত লোমশ গোছা। মাঝে মাঝে দেখা যাচ্ছে অবিরাম চলার ছন্দে। কাঁধের ওপর দিয়ে পেছনে ফেলে খাকি কাপড়ের তৈরি ঝোলার প্রান্তটা মুঠো করে ধরেছে বুকের কাছে। কিছু দূর থেকে দেখলে বোঝা যায় ঠিক কুঁজো সে নয়, কিন্তু বাঁকাধের দিকটা স্পষ্টতই বাঁকা হয়ে ঝুঁকে আছে এবং তাল সামলে চলার সচেতন চেষ্টা থাকায় মনে হয় খুঁড়িয়ে খুঁড়িয়েই যাচ্ছে। হঠাৎ পেছনে ফট করে একটা আওয়াজ হতেই থমকে দাঁড়ালো, কিন্তু তাকিয়ে দেখে একটা রিকশার টায়ার ফেটে গেছে। মরদ হাতির মতো বিশালাকার প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে হ্যান্ডেল ধরে চালিয়ে নিয়ে যাচ্ছে রাস্তার ধারে তালপাতার সেপাই চ্যাংড়া রিকশাওয়ালা। ভাব, দোষটা ওরই। এমন একটা জিনিসকে সে তার দুর্বল ত্রিচক্রযানে তুলে নিয়েছিল, সেটাই ছিল ভুল। ভুলের মাসুল দিতে হয়েছে। কাংশ স্বরে বকবক করছেন ভদ্রলোক, আরেকটা ধরবার জন্য দাঁড়িয়ে আছেন। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই ডান ধারে তলপেটের কাছে হাতটা নিয়েছিল। হ্যাঁ, এখনও ঠিক আছে তার ছোট অস্ত্রটা। কালো চকচকে ধাতব গড়ন, অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু কি মারাত্মক। ঠিকমতো তাক করতে পারলে সঙ্গে সঙ্গে কাত। এখন 1 বৎসর 3.5 মাস স্বাধীনতার। অস্ত্র জমা দিয়েছে অনেকেই, কিন্তু অস্ত্রের খেলা বন্ধ হয়নি, না রাজনীতিতে না দেশের প্রত্যন্ত অঞ্চলে। তারও একটা অস্ত্র আছে, এটা সান্ত্বনা। হয়তো ব্যবহারও করতে হবে, হয়তো সে রক্ত ঝরাবে আবার, হয়তো যেন ভুরুর নিচে তার কালো চোখের পুতুলি ধকধক করে জ্বলে উঠল। আজব এক এবড়ো থেবড়ো গতিতে চলেছে জীবনটা। একটু তলিয়ে দেখলেই বুঝতে পারে সবচেয়ে হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার প্রবণতা, কিন্তু শেষ পর্যন্ত শেষ হয় না, এটাও অদ্ভুত। একেবারে শিশু অবস্থার মাস 8 বয়সের সময়ে শুরু। শীতকাল ছিল। ওকে কোলে নিয়ে বসে আগুন তাপাতে তাপাতে নানি বিপদে পড়েছিলেন। চোখে কম দেখতেন, কখন তার কাপড়ের কোণটা আলিয়ার ভেতর গিয়েছিল খেয়াল করেনি। ক্রমে বড় হয়ে যায় আগুন, এবং ঝটকা মেরে উঠে দাঁড়বার সময় কয়েকটা গনগনে জ্বলন্ত আংড়া পেটে এসে পড়েছিল। নিদারুণ চিৎকার। জলদি করে ঝেড়ে ফেলতে ফেলতে ছোবলে গোলাকার ছাপ মেরে দিয়েছিল দুরন্ত আগুন। সেসব দাগ এখনও পেটের ডান পাশে রয়েছে। হাঁটতে হাঁটতে খেয়াল হলো ইস্পাহানি কলোনির গেট পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সাবধান হওয়া দরকার। ভালোই ছদ্মবেশ, কিন্তু তবু যদি কেউ চিনে ফেলে। দুনিয়াতে চালাক লোকের সংখ্যা তো বেড়েই চলেছে। চলার গতি মন্থর করে মগবাজার চৌরাস্তার মোড়ে এসে দাঁড়ালো মুক্তিযোদ্ধার ওমর ফারুক। গাড়ি ঘোড়া, লোকজন, দারুণ ব্যস্ততা। মাত্র এক নজর সেদিকে তাকিয়ে পাশ ফিরল এবং পরক্ষণেই উপস্থিত কারোর দিকে দিকপাত না করে মাথা গুঁজে ঢুকে পড়ল পূর্বকোণের টিনশেড রেস্তোরাঁর ভেতরে। ঘরের মাঝামাঝি বেড়াতে লটকানো একটা আয়না ছিল। নিজের চেহারাটা দেখে দাঁড়িয়ে না, ভয়ের কোনো কারণ নেই। সে অচেনা হয়ে গেছে, সম্পূর্ণ অচেনা। পরিচয় না দিলে কেউ তাকে চিনবে না, পরিচয় দিলে সন্দেহের চোখে তাকাবে।
এই তো যথেষ্ট। আজ সে যে আত্মপরীক্ষার সম্মুখীন, ছদ্মবেশেই তার আসল পরিচ্ছদ। সামনের দিকে উঁচু চৌকিতে গদি, তার উপরে ক্যাশ বাক্স নিয়ে বসে আছেন ম্যানেজার। অসহযোগের সময় এখানে নিত্য যাওয়া আসা ছিল, এমনকি রাত 12টায় থাকেন এবং কাউকে ঘাটান না। এত পরিচয় ছিল, অথচ এখন তিনি একবার দেখলেন মাত্র, হয়তো ভাবলেন নতুন একজন কাস্টমার। এই তো বয় হোসেনটা টেবিলে গ্লাস ঠুকেছে এবং চেঁচিয়ে অর্ডার পৌঁছে দিচ্ছে ওধারে কিচেনে। সে সিনেমায় নামতে চায়, কত ঠাট্টা তামাশা করতো, কিন্তু সেও এখন শুধু কাছে এলো এবং জিজ্ঞেস করলো, চানা শরবত স্যার, গরম গরম লাঞ্চও আছে। থলেটা কাঁধের থেকে নামিয়ে ব্রেঞ্চিতে রাখলো ওমর। দেখে স্বাস্থ্যের কিছু উন্নতি হয়েছে হোসেনের। নাকের নিচে উকে উকে গোফের রেখা। সে বলল, এক কাপ চা দে আগে। সঙ্গে সঙ্গে টেবিলে চাপড়, আবার হাঁক, একটা চা। মালাই বাহারে দেব স্যার? না না, শুধু লিকার। অমর বলল, দুধ চিনিও লাগবে না। এবার সে মনোযোগ দিল। চেহারায় বনমানুষ এবং কাপড় চোপড়ে উলাঝোলা হলেও হয়তো কোনো সম্মানিত বুদ্ধিজীবী, শুধু সাহেব নয়, কিঞ্চিত তারও ওপরে। হোসেন হেসে বলল, বুঝেছি স্যার, লেমন টি। আমাদের লেমন টি ভেরি গুড। আস্তে ধীরে চিকন চুমুকে লেবুর চা খাওয়া শেষ করার পর পেছনের খুঁটিটাতে হেলান দিয়ে একটা সিগারেট ধরালো। বেশ ক্লান্ত, তবু ভেতরের আলোড়ন কমছে না। এখান থেকে বেশি দূরে নয় তাদের বাড়িটা। চৌরাস্তার ওপারে এই কাঁচা রাস্তাটা দিয়ে এগুতে থাকলে পৌঁছতে বেশিক্ষণ লাগে না, বড় জোর 10 মিনিট। কৈশোর যৌবনের লীলাক্ষেত্র এখানকার সব জায়গা। মুহূর্তে ভিড় করে আসে মনে কত ছবি, কত রং, কত স্মৃতি। নিজের চোখেই দেখেছে ঝোপঝাপ গাছগাছরা ধুলিমাটি থেকে আড়মোড়া ভেঙে কেমন করে গড়ে উঠেছে শহরটা। এখানেও প্রতিদিনই তার ঢেউ লাগত। 40 দশকের শেষের দিকে অতি অল্প টাকায় বাবা কিনেছিলেন 2টো টিনের ঘর সমেত আধা বিঘা জমি। আর এখন তা কয়েক লাখ টাকার সম্পত্তি, যদিও দালান তুলতে পারেনি এখনও। কোনো ক্রমে পেছনের বড় ঘরটা দেয়াল দিয়েছে, সামনের ঘরটা ভেঙে বাংলো প্যাটার্নের করা হয়েছিল টপ বারান্দা দিয়ে ভিটির চারিদিকটা পাকা করে। এ ঘরটাতেই সে থাকতো। গেটের কাছে কৃষ্ণচূড়া গাছটা হয়তো তেমনই আছে এবং এখন ফুলে ফুলময়। বাড়ির পেছনে কাঁচা দেয়াল আর 3 দিকে মেহেদির বেড়া, যার মধ্যে পেঁচিয়ে থাকে অনেক স্বর্ণলতা। কিছু দূরে দূরে লাগানো এক সারি নিম গাছও আছে। পেছনের দিকে একটি পেয়ারা গাছ। ডোমরা ঝোপে টুনটুনির বাসা হয়তো এখনও আছে, থাকবে না কেন? সে আর কদিনের ব্যাপার। 25শে মার্চের রাতেই শেষবারের মতো ফিরেছিল, আর আজকে 73-এর 17ই এপ্রিল। গুণাগুনতি 2 বছর 22 দিন। এখনও বাড়িতে গিয়ে উঠলে, পরিচয় দিলে প্রথম হয়তো হইচই গোলমাল হবে, কিন্তু সব ঠিকঠাক হতেও বেশি সময় লাগবে না। কালির প্রলোপে সব জখমই শুকায়ে যায়, কিন্তু না, ওভাবে যাবে না। সে যেতে পারে না। সোজা হয়ে বসল, আঙুলে টোকা মেরে ছাই ফেলল। কেমন একটা অদ্ভুত বিষণ্ণতা তাকে তন্ময় করে রেখেছে। ঘাস খেয়ে খেয়ে কিছুটা মনে হয় বদলেছে হায়দার, কিন্তু ওর চরিত্রের মহৎ গুণটি মানে অতি রঞ্জন প্রিয়তা পুরো শুধরে গেছে বলা যায় না। মাঝে মাঝে মিথ্যেও বলতো, হয়তো মুহূর্তের দুর্বলতায়। ইউনিভার্সিটি জীবনে এইসবের ভুরি ভুরি দৃষ্টান্ত জমা আছে। তেমনই একটা এই তো প্রতিষ্ঠিত চিরকুমার অধ্যাপক রায়হান সাহেব গ্রাম থেকে ছুকরি বিয়ে করে নিয়ে এসেছেন। সেবার গ্রীষ্মের ছুটির পরে ক্লাসে এমন কথাও প্রচার করেছিল, বেশ জোর দাবি বাজিও ধরে। খবর ঠিক না হলে 3 জনকে চাইনিজ, বাঘা আদমি। কটু মন্তব্য ও ব্যঙ্গবৃত্তু ভিজে লেগে আছে, যার জন্যে ছাত্ররা পারতপক্ষে তার ছায়া মারায় না। তবু গেল ওরা 3 জন টিউটোরিয়ালের জটিল সমস্যা আলোচনার অছিলা ধরে। এবং সর্বনাশ, সত্যিই তো। সিঁড়ি মাতিয়ে উপরে উঠতেই দেখল লাল পাড় এবং সবুজের ওপরে
ডোরাকাটা শাড়ি পরা ডাগর ডাগর একটি মেয়ে কাপড় মেলছে রেলিংয়ের রোদে। গায়ের রং দুধে আলতা এবং ভোমরা কালো চোখের তারা, কানে ইয়ারিং এবং গলায় সোনার হার। তিনজনেই চোখে যেন ছানা বড়া। ভেবাচাকা খেয়ে রইল কিছুক্ষণ, কিন্তু পাশের ড্রয়িং রুমে গুডুর গুডুর আওয়াজের পরে পরিচিত গলা খাকারি শুনতেই সাবধান। এ বছরেই অবসর গ্রহণ করবেন এবং বলতে গেলে গোড়ের দিকে পা বাড়িয়েই আছেন, অথচ এ সময়েও এমন একটা খাসা মাল জোগাড় করে ফেলেছেন। বাহাদুর বটে। না, গ্রাম বাংলায় এখনও রত্ন প্রসবিনী, সেই জন্যে। কিংবা হতে পারে সারা জীবন নারীসঙ্গ বর্জনের অন্তিম পুরস্কার। মুখ চূর্ণ। কিছুক্ষণ অনেক জল্পনা কল্পনা ওদের মাথায় জেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত রসভঙ্গ। জানতে পারে অধ্যাপক সাহেবের আপন ভাগ্নি তার বাসায় বেড়াতে এসেছে। তবু এটা তো সামান্য। ম্লান মুখে আরও কত গুল ছাড়ত হায়দার। ওকে বিশ্বাস করা ছিল কঠিন। এবারেও এমন সংকট মুহূর্তে যা সে বলেছে, কি সত্য না মিথ্যা? মনে পড়ে ফেরবার সময় বিশেষ কোনো বাধা পায়নি, বরং পেয়েছে সীমান্ত রক্ষীদের উৎসাহ ও সহযোগিতা। তবে বাস থেকে নামবার পরও অনেক দূর হেঁটে আসতে বেশ কষ্ট লাগছিল। কিন্তু আশ্চর্য, বর্ডারের সীমারেখা পেরিয়ে দেশের মাটিতেই পা দিতেই মন প্রাণ জুড়িয়ে গিয়েছিল। সে বুক ভরে শ্বাস টানল। আহ, কি আরাম, শান্তি! সে বেঁচে আছে এবং স্বাধীনতার উজ্জ্বল রৌদ্রে নিঃশ্বাস ফেলতে পারছে, এ তো পরম সৌভাগ্য। এক মুঠো মাটি তুলে ঝরঝর করে ফেলল নিচে, তারপর মাটি মাখা হাতের পাতাটা গলার কাছে ঘষে দিল। হয়তো ছেলে মানুষই কিংবা পাগলামি, কিন্তু ভালো লাগে। মুহূর্তে কি একটা শক্তি যেন সঞ্চারিত হয়ে গেল দেহের মধ্যে। তার রক্তধারায় সব দুর্বলতা কেটে গেল। হাত তুলে সীমান্ত রক্ষীদের বিদায় সম্ভাষণ জানিয়ে লম্বা লম্বা পায়ে এগিয়ে বলেছিল, হ্যাঁ, পরিবর্তনটা রীতিমতো বৈপ্লবিক। অল্প সময়ের মধ্যে কত ওলটপালট হয়ে গেল, সেই জন্যে মনের ভেতরে এত ভাবাবেগ, এত ব্যাকুলতা। স্বপ্নার সোনিয়া তো আপন সত্তা, সারাক্ষণ জেগে থাকতো স্মৃতিলোকে। কিন্তু ওপারের পাহাড়ি অঞ্চলের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফেরার কথা ভাবতেই প্রথম যার কথা মনে হয়েছিল সে আজমল হায়দার। তার কারণও ছিল, সে সহপাঠী, উপরন্তু সংগ্রামের সাথী। 25-এর রাতে ইকবাল হলে সংগ্রামে দুইজনে পাশাপাশি থেকে বন্দুক ছুঁড়েছে। প্রতিরোধ ভেঙে পড়লে পিছু হটে এসেছে একই সঙ্গে। আগুন এবং গোলাগুলির মধ্যে কোনো রকমে গা বাঁচিয়ে বাসায় এসে পৌঁছেছিল কয়েক মিনিটের জন্যে বিদায় নিতে। তখন এসে সঙ্গে ছিল। তারপর দীর্ঘ রাত, দীর্ঘ পথযাত্রা। শ্রান্ত ক্লান্ত সীমান্ত বাসে চড়ে গিয়ে নতুন শিবিরে। বাঁশের ঘর, তরজরা বেড়া। বাঁশের মাঝানে দুজন শুয়েছে পাশাপাশি। কিন্তু এসবও নয়, সবচেয়ে বড় কথা, সে তার গ্রুপেই ছিল সহকারী কমান্ডার হিসাবে। জুলাইয়ের সে রাতে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। সীমান্তের কাছাকাছি তাদের প্রথম লড়াইয়ে কাঁধের মধ্যে এক ঝাঁক গুলি খেয়ে জঙ্গলের ধারে পড়ে গেলে মনে হয় সেই দ্রুত এসে ধাক্কা দিয়ে দেখেছিল। তখন জ্ঞান ছিল না, এবং শত্রুরাও ছিল আশেপাশে নিশ্চয়। সঙ্গীরা যে ফেলে চলে গেল, পরে স্থির মাথায় ভেবে দেখেছে তাতে বিশেষ দোষ ছিল না। অতর্কিত আক্রমণ এবং শক্তিক্ষয় হতে থাকলে ক্ষিপ্র পশ্চাৎপদ সারানো গেরিলা যুদ্ধের অন্যতম রণকৌশল। অনেকটা উড়ো খবর হলেও ওর ভাঙা দলটি কিছুকাল পরে দেশের ভেতরে ঢুকতে পেরেছিল। মনে পড়ে, প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর নতুন বন্ধুত্বের অবস্থায় কুমিল্লায় হায়দারদের বাড়িতে বেড়াতে এসেছিল গ্রীষ্মের ছুটিতে। 3 দিকে সুপারি গাছের সারি, ওদের বাসাটা কান্দিপাড়ে, কাঁচা রাস্তার ওপরে। এমন জানের জান ছিল, তবু প্রথম চিনতে পারবে না জানতো, কিন্তু অচেনা হলেও যে কারুর প্রতি এমন অসৌজন্যমূলক ব্যবহার করবে তা প্রত্যাশিত ছিল না। গেটের কাছে পেছন থেকে একটু ডাক দিতেই সে ঘুরে দাঁড়ালো এবং বিরক্তি ভরা মুখটা তুলে তেতো স্বরে বলল, দেখুন, আমাকে মাফ করবেন, আমি শুনতে পারবো না। তখন সে নিশ্চয়ই ভেবেছে অভাবে লোক, সাহায্য চাইতে এসেছে। মেজাজটা হঠাৎ ভীষণ চড়ে গেল। ওমর বস্ত্রধ্বনির মতো উচ্চারণ করলো, স্টপ হায়দার।
হতচকিত হায়দার, বিভ্রান্ত, স্তম্ভিত। পিঠে বর্ষার ঘা যেন লাগলো। সে দাঁড়িয়ে পড়ল। খুব চেনা কণ্ঠস্বর। সে প্রায় কাঁপতে লাগলো এবং কোনো ক্রমে উচ্চারণ করলো, তুই? তুই? হ্যাঁ, আমি ওমর। অসম্ভব, আমি বিশ্বাস করি না। মাত্র এক পা এগিয়ে হায়দার বলল, মুক্তিযোদ্ধা ওমর ফারুক শহীদ হয়ে গিয়েছে। সে পেয়েছে মরণোত্তর খেতাব, বীর প্রতীক। তার পরিবারে নির্ধারিত সাহায্য পৌঁছে। থাম হায়দার, আর লাগবে না। অমর যেন নিজেকে কিছুটা সামলে নিয়েছে। হাতটা বাড়িয়ে দিল, বলল, একটু ধর আমাকে। এই দেখ, আমি বেঁচে আছি। এই পর্যন্ত মন্দ ছিল না। কিছু রহস্য, কিছু উত্তেজনা, অপ্রত্যাশিত পূর্ণমিলনে উচ্ছ্বসিত আলিঙ্গনের সময় দুজনেরই চোখের কোণে চিকচিক অশ্রুরেখাও দেখা দিল। কিন্তু কি একটা তখনও ছিল অপ্রকাশিত, যার ছায়া পড়ছিল মাঝে মাঝে বন্ধুর বিবর্ণ চেহারায়। পরিচয় পাওয়ার পরে যন্ত্রচালিতের মতো সে কাজ করে গেছে, বেশ দ্রুত এবং কখনো কখনো অন্যমনস্ক। তোষক বিছাতে গিয়েছিল, বাধা দিলে কাঠের চৌকিতে সে বিছানা পেতেছে। একটা পালা মুরগি জবাই করে পোলাও কোরমা খাওয়াবার ব্যবস্থা করেছে। কথাবার্তা ছিল প্রায় অসংলগ্ন এবং মাঝে মাঝে উচ্চ হাস্যও যে করে উঠেছে, তাও কোনো একটা সাংঘাতিক ব্যাপারকেই গোপন করার চেষ্টাও হতে পারে। ভেতরে ভেতরে প্রমাদ গুনছিল। ধূমপান করতে করতে ওর দিকে তাকিয়ে থেকেছে স্থির দৃষ্টিতে। সঠিক আন্দাজের চেষ্টা করেছে। ওর বাবা মা হয়তো ওরই পরামর্শে কুশল জিজ্ঞাসা করে গেলেন। সন্ধ্যার পরে সাজগোজ করিয়ে নিয়ে এলো নবপরিণীতা বধূ কাজলকে, যার সঙ্গে ভালোবাসার কথাও সবসময় বলতো নিচু গলায়। ওদের পাড়ারই ওপেন মাস্টারের মেজ কন্যা। এই পরিবারের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ও জীবন আচরণ সর্বজন বিদিত। তবে মিলনটা সহজ ছিল না এবং বিয়েটা তো ছিল অসম্ভব। যদি না দেশ স্বাধীন হতো। বউকে নিয়ে আসার আগে সে ওসব গল্প করছিল। সংগ্রামের সময় আগরতলা হয়ে ওরা কলকাতায় যায়, যেখানে বরদা ব্যবসা করতেন। তিনি ওকে রেখে দিতে চেয়েছিলেন। প্রতিষ্ঠিত একজন পাত্রও জোগাড় করেছিলেন, কিন্তু বোনটা বেশ একগুঁয়েমি করলো, যার জন্য কথাবার্তা পাকা করতে পারেনি। ওর ফাইনাল পরীক্ষা সত্যিই বাকি। ভিক্টোরিয়া কলেজে পড়তো। ভালো ছাত্রী হিসেবে নাম ছিল। কান পেতে সব শুনছিল ওমর, কিন্তু তার হৃদয় জুড়ে তখন স্বপ্না। বেনারসি ঘেরা ঘুমটার নিচে গভীর চাউনি কাজলকে ছাপিয়ে যাচ্ছিল বারবার। দুই সম্প্রদায় বন্ধুর রোমাঞ্চের মধ্যে বিপত্তির অর্থ বোঝা যায়, কিন্তু আপন মামাতো বোনের সঙ্গে তার ভাব করাটা যে ছিল আরও কঠিন। তাই আশ্চর্য, বেদৌরা বিনতে আজিজ নামটা বিদঘুটে বইকি, কিন্তু জৈবনে সে ছিল নিজের নাম। স্বপ্না যেন কবিতার একটি শব্দ। কেউ জানতো না, কেবল নিজেই ডাকতো ওই নাম ধরে। গোপন চিঠিতে চিরকুটে লিখত, প্রেমের খাতিরে বাংলা অনার্সের ইয়ার কাইয়ুমের কাছ থেকে বৈষ্ণব পদাবলীর একটা পুরনো বই জোগাড় করেছিল, কিন্তু বেশি ব্যবহার করত রবীন্দ্রসঙ্গীতের স্তবক, বিশেষত যেগুলোতে হৃদয়ের আওয়াজ বেশি। সেসব তীক্ষ্ণ কাটার মতো, বিঁধলে নীরবে রক্ত ঝরবে। নায়িকা ব্যথা পাবে, কিন্তু ভেঙে পড়বে না। আর নজরুলের যে গানটি ছিল সবচেয়ে প্রিয়, তা হলো, গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমাকে ডাকে, সে কি তুমি, সে কি তুমি। এখন কাজল বিদায় নিয়ে চলে গেলে কিছুক্ষণ গুম হয়ে থাকে ওমর। ঘন ঘন সিগারেট টানে। তারপর হঠাৎ খাট থেকে নেমে উঠে দাঁড়ালো এবং হায়দারের ডান হাত ধরে দ্রুত জিজ্ঞেস করলো, কি লুকোচ্ছি, তুই বল। আমি আর ধৈর্য রাখতে পারছি না। নিজেকে ছাড়লো না হায়দার, বরং ওর বাঁ হাতটা আলগোছে তার কাঁধে রাখলো। জড়ানো স্বরে বলল, কি আর লুকাবো আমি? না না, তোকে বলতে হবে, সব বলতে হবে। চোখ জুড়ে অগ্নি দৃষ্টি। ওমর বলল, মনে রাখিস, তুই আমার কমান্ডে ছিলি, আমি অর্ডার করছি। বেশ, যদি অর্ডারই, তবে আমি মানতে বাধ্য। কিন্তু হঠাৎ আবার হায়দার যেন বিচলিত। থেমে থেমে বলল, আমি জানি তুই সশস্ত্র ওমর। আমি যা বলবো তা শুনলে গুলি করবি। গুলি করবি তুই, আমাকে তাতে আপত্তি ছিল না। আমি যে পাপ করেছি, পাপের শাস্তি আমি চাই।
কিন্তু ভাবছি শুধু একজনের কথা। সে অনেক স্বপ্ন দেখেছে, আশা ভরসা করেছে। তবু তবু তুই আমাকে মার। চল যাই দুজনে ওই দূরে, সড়কের ওপারে। ওর গলা বন্ধ হয়ে গেল হাউমাউ কান্নার দমকে। দমকে দু হাতের তালুতে মুখ লুকিয়ে হু হু শব্দ করতে লাগলো। এরপর নীরবতা। অনেকক্ষণে সেরা সুস্থির হয় এবং দুজনে এসে বসে চৌকির ধারে পাশাপাশি কথাবার্তাও বলতে লাগলো। কিছুক্ষণ পরে ছোকরাটাকে দিয়ে খাবার পাঠালো কাজল এবং শেষে নিজে পরিবেশন করতে এলো। খিদে ছিল কিন্তু খাওয়ার মুড মোটেই ছিল না। কিন্তু বন্ধু পত্নীর সৌজন্য অনেক মূল্যবান, কোনো ক্রমেই তার অবহেলা চলে না। সাময়িকভাবে ভুলে গেল দুঃখ শোক। দীর্ঘকাল পরে পরম তৃপ্তির সঙ্গে ভুরি ভোজন করল। এবং তখন অনেক রাত, বাড়ির সবাই শুয়ে পড়েছে যে যার ঘরে, কিন্তু ঘুমায়নি হয়তো। দুই বন্ধু একান্ত এখন। খিল এঁটে দিল এবং বাতিটা অফ করে দিয়ে বালিশে কাত হলো। দুজনের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। ঝড় এসেছিল, চলে গিয়েছে। এখন যেন প্রশান্ত চাউনিতে প্রকৃতিকে চেয়ে দেখার সময়। ওমরের ডান হাতের আঙুলগুলো ধরে রেখেছে। আস্তে আস্তে বলল হায়দার, তুই বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি। কাছে গিয়েও পালস দেখেছিলাম, কিন্তু মনে হয়েছিল খতম, তুই মরে গেছিস। অবশ্য আমাদের, বিশেষ করে আমার কর্তব্য ছিল তোকে বয়ে নিয়ে যাওয়া, জীবিতই হোক বা মৃতই। কিন্তু পারলাম না, কাছেই ছিল দুশ্মনের LMGর মুখ। আমরা হতদণ্ড, জান নিয়ে পালিয়ে এলাম। এটা আমাদের, বিশেষ করে আমার ঘৃণ্য অপরাধ। অমর বলল, কি আর অপরাধ, যুদ্ধের সময়ে অমন ঘটেই থাকে, সেই জন্যই আমি ভাবি না। তুই যাই বলিস, কিন্তু যখন আমার সব মনে পড়ে। একটু থেমে হায়দার বলল, নিজেকে ধিক্কার না দিয়ে পারি না। অমর বলল, আমি যে বেঁচে গেছি তা নেহাত অস্বাভাবিক। তুই তো জানিস অমন বহুবার ঘটেছে আমার জীবনে। অল্পের জন্য মরিনি। আমার নানা পীর ছিলেন, মা বলেন তার দোয়া আছে। তখনও ঘটনাচক্রে আমি গড়িয়ে গিয়েছিলাম লতাপাতার আড়ালে। আমি সজ্ঞা হারিয়েছিলাম। শেষ রাতের দিকে মনে হলো কাছে জিপের আওয়াজ। কারা যেন আমাকে ধরাধরি করে উঠালো, তারপর নিয়ে গেল। কাঁধের জখমটা আমার মারাত্মকই ছিল। হায়দার বলল, লিবারেশনের পরে অনেকবারই আমাকে ঢাকা যেতে হয়েছে। যতবার গিয়েছি একমাত্র একবার ছাড়া প্রত্যেকবারই গিয়েছি তোদের বাসায়। সবাইকে দেখে এসেছি। আমাকে দেখলেই তারা কান্নাকাটি করত, তবুও যেতাম। আমার কথাতেই ওরা তোর মৃত্যুর খবর বিশ্বাস করেছিলেন, নইলে হয়তো এমনও কাণ্ডটি ঘটতো না। তুই কি বলতে চাস? মুহূর্তে আঘাত খাওয়া গোখরা সাপের মতো ফুঁসে উঠল উমর। কাঁধে ধরে ছাকানি দিয়ে প্রশ্ন করতে লাগলো, কি? কে? হায়দার তবু শান্ত। সে বলল, বিয়ে হয়ে গিয়েছে স্বপ্নার। ও না না, একটা চিৎকার দিয়ে লাফিয়ে নিচে গিয়ে পড়ল ওমর। ডান হাতটা শূন্যে নিক্ষেপ করতে করতে বলতে থাকে, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। হায়দার মিথ্যে বলায় তুই সুখ পাস, আমি জানি। সমবেদনায় হতবাক হায়দার ওকে ধরে আদর করে সান্ত্বনা দিতে চায়, কিন্তু সেও কি সম্ভব? ক্রমে রাত নিঝুম। সে উঠে ভেতরে বাড়িতে চলে গেল। স্বপ্নার বিয়ে হয়ে গিয়েছে, এই শব্দগুলো চারিদিকে ওর কানের কাছে ভন ভন করে ফিরছিল মাছির মতো। এবং একসময় কুকড়ে গিয়ে শুয়ে থাকতে থাকতে দেখলো ওটা একটা ঝলমলে আগুনের চাকা হয়ে বনে বনে ঘুরছে। এমন যন্ত্রণা অসহ্য ঠেকেছে কিছুক্ষণেই। মাথা ঝাড়া দিয়ে উঠে বসে। বিজয়ের আগ পর্যন্ত কোনো খবর ছিল না এবং বিজয়ের পরে গোনাগুনতি 3.5 মাসের বেশি অপেক্ষা করতে পারল না। জানি 4 মাসেরই নিয়ম, কিন্তু অনেকে তো বছরের পর বছর, এমনকি সারা জীবনটাই কাটিয়ে দেয়। এমনই ঠুনকো ছিল ওদের ভালোবাসা। ভাবতে ভাবতে চোখ ছাপিয়ে পানি এলো। একসময় বিছানার উপর উপুর হয়ে টুকরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বালিশ চাদর ভিজিয়ে দিল। মাথার ভিতরটা ঘুরপাক খাচ্ছিল। তবু সব শুনেছে সে, সব শুনেছে।
ঘরেই রেখেছি ওকে। সোনিয়ার দিকে তাকিয়ে। ছোট ভাই ফয়সাল সেই বড়, ভাবির চাইতে সেই স্পষ্ট 2 বছরের ছোট। তবু নাজায়েজ নয়, কিন্তু ব্যাপারটা অত সহজ ছিল না। গভীর পানির মাছ শ্বশুর সাহেব, সে যুগের লীগ নেতা, শেষ দিকে ঘন ঘন ঢাকা পিণ্ডি করতেন। তিনি এবারেও বেঁকে দাঁড়ালেন। আগেই আপন ভাগ্নের কাছে মেয়ে দেবার ঘোর বিরোধী ছিলেন। আপন পছন্দ মতো ঠিকই করেছিলেন উচ্চ সম্বন্ধ, কিন্তু অমরের দলবলকে এঁটে উঠতে পারেননি। বিশেষ করে যখন বেইদোরা নিজে গিয়ে ওদের কাছে ধরা দিল মুসলিম হলের ইমাম নিকা পড়িয়েছিলেন। বেশ অপছন্দ হয়েছিল বলা যায়। ভাগ্নে হলে কি হবে? সমুচিত শিক্ষা দিতেন মামলা দায়ের করে। কিন্তু আপন রক্ত, মায়ের পেটের বোনটির কান্নাকাটি উপেক্ষা করতে পারলেন না। তবু ক্ষোভটা ছিল। পারতপক্ষে আসতেন না। মেয়েও সুবিধা বুঝে যেত ধানমন্ডির বাপের বাড়িতে। সে দুষ্ট ভাগ্নিটির করুণ পরিণতিতেই মোটেই দুঃখিত হননি তিনি, বরং যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। হায়দার যদি এমন কিছু বলে থাকে যা অতি রঞ্জিত কিংবা মিথ্যা, তাকে এবার ক্ষমা করবে না। কিন্তু এখন ঢাকা, শুধু ঢাকা। ঢাকায় না গিয়ে শান্তি পাবে না। ঢাকা এখন টানছে চুম্বকের মতো। এক ফোঁটা ঘুমও আসেনি চোখে। শেষ রাতের দিকে উঠে পড়ল। বাতি জ্বালালো না। হাতড়ে হাতড়ে থলিটা খুঁজে নিয়ে কপাট খুলে বেরিয়ে পড়েছিল রেলওয়ে স্টেশনের দিকে। অনেক ভেবেচিন্তেই ঠিক করেছে আত্মপ্রকাশ করবে না, এবং রেস্টুরেন্টে দুপুরের খাওয়া বেশ দেরিতে খেয়ে ম্যানেজারের অনুমতিক্রমে পেছনে একপাশের ব্রেঞ্চিটায় বিশ্রাম নেওয়ার সময়েও সে সংকল্পে স্থির। অবাক লাগছে নিজের কাছেই। সাদামাটা একজন যুবক বই তো কিছু ছিল না। গোয়ার প্রকৃতিরও বলা যায়। সে নিশেন উড়িয়ে হইচই করতে করতে গিয়ে বাসায় উঠবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু এখন এ যেন অন্য কেউ, কিংবা নিজের হলেও তার সম্পূর্ণ অচেনা অস্তিত্ব। শামুকের মতো সে বলটে আছে কঠিন এক আচ্ছাদনে, কিন্তু একটানা ঠিপ ঠিপ করে চলছে হৃৎপিণ্ড। একটা স্পন্দনকে উপলব্ধি করছে। না না, সে আর চিৎকার করবে না, মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুঁড়বে না। এখন প্রতারক এই জীবনের মনোরম প্রসাধন, সমস্ত সাজ পোশাক দেখবার জন্য সে প্রস্তুত। বেড়াই হেলান দিয়ে ক্লান্তিতে চোখ বুজে থাকতে থাকতে ফোয়ারার মতো শত উচ্চারিত ভাবনায় এই পর্যন্ত সহজেই চলে যায়। কিন্তু পরক্ষণে একটা বিস্ফোরণ, একটা নৃশংস জিঘাংসার হাতছানি, প্রাগৈতিহাসিক হিংস্র বনজন্তুর মতো সে ফুঁসছে, ছুটছে প্রচণ্ড ঠুস মেরে, ঝাঁপিয়ে পড়ছে শিকারের ওপরে, রক্তাক্ত ছিন্ন ভিন্ন করছে। কিন্তু এও অদ্ভুত, বেলা পড়ে এলে, হাঁটতে হাঁটতে নিজেদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালে তার বুকের ভেতরটা আশার নিরাশায় দুলতে লাগলো। যদি সত্যই মিথ্যা হয় যা শুনেছে তার সমস্তটা, যদি 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 হ্যাঁ, এখানে কৃষ্ণচূড়া গাছটা এখন অজস্র ফুলে ফুলময়, তাদের যেন অনেক বেশি গাঢ় রং। অমর মুখ উঁচিয়ে এক নজর মাত্র দেখল, ওই তো নাতি প্রশস্ত লনের পরে তাদের বাংলো ঘরটা, যার একপাশে কামরায় স্মৃতিময় রাত কাটিয়েছে, এখনও দাঁড়িয়ে আছে আগের মতোই। এর মধ্যে ওদের বাসর হয়েছিল, যদিও উৎসব মুখর নয়। ঘরের অর্ধেকটা বৈঠকখানা। ইয়ারদের সঙ্গে আড্ডা দিত। স্বপ্না চা বিস্কুটের ট্রে বাড়িয়ে দিত ঝাঁপের ওধার থেকে। কক্ষে একটা পুরাতন পালঙ্ক আছে। নতুন নতুন সেটাতে শুয়ে পুটুর পুটুর আলাপ করতো রাতভর। জ্যোৎস্না রাতে বেড়াতে বেরোতো প্রাঙ্গণে। ওই যে শিউলি গাছটা, শীতের সকালে উঠে মাটির ওপরে মেদুর আস্তরণ হয়ে পড়ে থাকা তার ফুল কুড়িয়ে এনে টেবিলের ছোট্ট স্তূপ করে রাখত স্বপ্না, যার মিঠে গন্ধে আস্তে আস্তে ঘুম ভাঙত। আসলে স্বপ্না ছিল ফুলের পাগল। খোপায় ফুল পড়া ওর অভ্যাস ছিল। সুযোগ পেলেই সে ফুল আনতো এবং ওর হাতে তুলে দিত। এই তো বাবা বেরিয়ে আসছেন। সমবায় ব্যাংকের রিটায়ার্ড অডিটর মোহাম্মদ ওসমান গনি।
ধবধবে সাদা দাড়িগোঁফ, মাথায় গোল টুপি, কপালে বলিরেখা আরও ঘন হয়েছে। বাঁকা লাঠিটায় ভর দিয়ে আরও ঝুঁকে হাঁটছেন। তার পেছনে কে? হ্যাঁ, মাই তো। সোনিয়াকে কোলে নিয়ে পিছু নিয়েছেন। সোনিয়া আরেকটু বড় হয়েছে। সে চেঁচিয়ে হাত ছুড়ছে, বলছে, দাদু, আমি বাবালকাতে দাবো, বাবালকাতে দাবো। উনি বরাবরই তিরিক্ষি মেজাজের। বিরক্তিতে ভুরু কোঁচকালেন। পেছন ফিরে বললেন, থাম ছেড়ি, আমি মসজিদে যাচ্ছি। পেছন পেছন মা তবু আসছেন। ওর কান্না থামাতে পারছেন না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ওমর। তার চোখজোড়া পানিতে ভরে যায়। ইচ্ছে হয় ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পারল না। গেটের আংটা খুলে বাবা বার হয়ে যাওয়ার সময় ওকে দেখে একটু থামলেন। চশমার আড়ালে ছানি পড়া চোখ তুলে তাকালেন। জিজ্ঞেস করলেন, আপনি কে? এখানে কি চান? ওমর বলল, আমাকে আপনি চিনবেন না। আমি আপনার ছেলের কাছে এসেছি। হ্যাঁ, ফয়সালের ফেরার সময় হয়েছে, একটু অপেক্ষা করুন আপনি। বলে লাঠি ঠুকতে ঠুকতে তুর তুর হেঁটে গেলেন। ইতিমধ্যে কাছাকাছি এসে মা লক্ষ্য করছিলেন। তিনি দেখে ফেললেন কান্না। আরও কাছে এসে আর্দ্র স্বরে শুধালেন, কাঁদছো কেন বাবা? তোমার কি দুঃখ? হাতের তালুতে চোখ মুছে ওমর বলল, আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। আহা বেচারি, কেঁদো না বাবা, কেঁদো না। মা শরীফা খাতুন বললেন, জীবন মানেই তো দুঃখ। আমারও কি কম দুঃখ? আমার আরেকটা ছেলে ছিল, তোমার বয়সী। মুক্তিযুদ্ধে গেল আর ফিরল না। জি হ্যাঁ, আমি শুনেছি। ওমর বলল, কিন্তু বীর প্রতীক, উনি তো বেঁচেই আছেন। হ্যাঁ, বেঁচে আছেন? কি বলছো বাবা? কোথায় সে? কোথায়? ওমর ম্লান হেসে বলল, না মা, বলছিলাম জাতির হৃদয়ে উনি বেঁচে আছেন। ও তাই বলো। মা মুখ তুলে বললেন, জাতির হৃদয়ে বেঁচে আছে তাতে আমার কি? আমার দুঃখ তাতে কমলো কিছু? আমি রোজ কাঁদি ওর জন্য, না কেঁদে পারি না। চোখে আমারও ছানি পড়ছে। যদি জলদি অন্ধ হয়ে যেতাম, তাহলে পৃথিবীর মুখ আর দেখতাম না। না মা, না, এত বেশি হতাশ হওয়া আপনার সাজে না, দৃঢ় কণ্ঠে বলতে থাকে অমর। দেশের আরও হাজার হাজার ছেলে প্রাণ দিয়েছে এবং যারা বেঁচে আছে তারাও আপনার সন্তান। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। চোখের দরদর পানিতে দুই গাল ভেসে গেল। ভাঙা ভাঙা করে বললেন, যারা মরে গিয়েছে আর যারা বেঁচে আছে সবাই আমার সন্তান, সবাই আমার ছেলে, আমার ওমর ফারুক। আমি আর কাঁদব না, মাথা উঁচু করে থাকব। এই তো আমার উপযুক্ত কাজ। স্তব্ধ হয় ওমর ফারুক। ভেতরে চলে এসেছিল। কাছেই গেট। যেখানে শব্দ সেদিকে তাকালো। হ্যাঁ, ফিরে এসেছে ফয়সাল, অফিসের সমস্ত কাজ সেরে। রিকশা থেকে নেমে দ্রুত হেঁটে এসেছে ভেতরে। হাতে একতোড়া মরশুমি ফুল, প্যান্ট শার্ট পরা, কোমরে বেল্ট, হাতঘড়ির রূপালি ব্যান্ড শীর্ণ কবজির কাছে লেগে আছে। টিকল নাকের ওপরে সোনালি ফ্রেমের চশমা। হালকা পাতলা গড়নে একটা দৃঢ়তা আছে, যা এক নজরেই বোঝা যায়। কাছে এলে মা বললেন, বাবা ফয়সাল, এই দুঃখী বেচারা তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আমি আপনার কাছে এসেছি যদি কোনো একটা... বুঝেছি। ফয়সাল মাঝখানে বাধা দিয়ে বলল, আপনার একটা কাজের প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, আমার ব্রাঞ্চের সব ভ্যাকেন্সি পূরণ হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি কাল আমার ওখানে আসুন, আমি টেলিফোন করে দেখব অন্য কোথাও। অবশেষে অশেষ ধন্যবাদ, ওমর বলল। এখন যেমন তেমন একটা কিছুতেই জয়েন করতে পারলেই হতো। 3 দিন ধরে বেচারা পথে পথে ঘুরছে। শরীফার স্বরে আর্দ্রতা। তিনি বললেন, কিছু সাহায্য করতে পারিস না? ও হ্যাঁ। হিপ পকেট থেকে মানিব্যাগটা বার করলো ফয়সাল। একটা 5 টাকার নোট এগিয়ে দিয়ে বলল, কাল অবশ্যই আসবেন আপনি, আমি অপেক্ষা করব। এই নিন আমার কার্ড। তখন সূর্য অস্ত্র যাচ্ছিল। বাড়ির পেছন থেকে প্রাঙ্গণে এসে পড়েছে এক ঝলক ম্লান রাঙা আলো। কাছাকাছি গাছগাছালিতে শোনা যাচ্ছে পাখিদের কিচিরমিচির। এরই মধ্যে ধীর পায়ে হেঁটে কাছে এসেছে স্বপ্না। তার কোলে এখন সোনিয়া।
অনবরত জ্বলছে নিভছে ওমরের চোখ জোড়া। এ কি স্বপ্না না বাস্তব? ভালো দেখা যায় স্বপ্না পূর্ণ গর্ভবতী, আঁচলের নিচে টইটম্বুর বক্ষভার, পেটের দিকটা স্বাভাবিকের চাই একটু বেশি সুডৌলো, মনে ঝলকা মেরে যায়। সোনিয়ার সময়েও এমন হয়েছিল, ছেলে হবে ভেবেছিল ওরা। প্রথম সন্তানের আগমন সম্ভাবনায় চাপা আনন্দে ভরপুর ছিল দুজনেই, কিন্তু ভয়ও পাচ্ছিল। সেজন্য পয়সা জোগাড় করে সভানুধ্যায়ীদের পরামর্শে ভর্তি করিয়েছিল হলি ফ্যামিলিতে। বেশ কষ্ট হয়, তবুও ফাড়া কেটে যায়। এখনও চোখের কোণে কালি এবং ঠোঁটে ক্লিষ্ট বিষণ্ণতা। নারীত্বের পরম গৌরবের একটা গভীর প্রলেপও রয়েছে চেহারায়। কথা বলছিল না, মাঝে মাঝে কেবল চেয়ে দেখছিল। পরিচয়ের কোনো আভাস কি পেয়েছে কোথাও? না না, সে অসম্ভব। তাছাড়া অনেকের সঙ্গেই তো মিলও থাকে, যা একটু ঢেউ তুলতে পারে বিস্তৃতির সরোবরে, আর অন্য কিচ্ছু নয়। অচেনা আদমি সে এখন একটা পারিবারিক পরিবেশ থেকে চলে যাচ্ছে না, তা নিজের কাছেও বিসদৃশ্য ঠেকল। কিন্তু হঠাৎ করে নড়তেও পারছে না, কিন্তু টের পাচ্ছে ওর আবেগ অনুভূতির সূক্ষ্ম কোমল তন্ত্রগুলো ক্রমে জমে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক নয়, অজ্ঞান হয়ে গেলে পরে কেলেঙ্কারি। সোনিয়ার দাপাদাপিতে অস্থির, তবু মাথার কাপড়টা ঠিক রেখেছে স্বপ্না। কাছাকাছি দাঁড়িয়ে উনি যেই হন বেগানা পুরুষ, দুই হাত বাড়িয়ে কচি কণ্ঠে চেঁচাচ্ছে সোনিয়া, আমি বাবাল কাতে দাবো, বাবাল কাতে দাবো। একগাল হেসে ফয়সাল আরও 2 পা এগিয়ে গেল। ফুলের তোড়াটা বউকে দিয়ে মেয়েকে 2 হাতে বুকের কাছে নিল আদরের সঙ্গে। ডান পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বার করলো, ওর সামনে ধরে বলল, এই যে তোমার মিমি। চকলেটের মোড়কটা ছোট হাতে ধরে ও বলতে লাগলো, আমি ফুল নেব। ফয়সাল হেসে বলল, ওটা তো আম্মার। না না, আমি ফুল নেব, গাল ফুলিয়ে বলল সোনিয়া, নইলে আমি মিমি খাবো না। এবার একটু হাসে স্বপ্না। স্নিগ্ধ ক্লান্ত কাছে এসে ফুলের তোড়াটা মেয়ের ছোট্ট হাতের মুঠিতে ধরিয়ে দিল, বলল, হয়েছে? গর্ভবতী স্ত্রী পাশে সন্তানকে ধরে আছে, পরম আদরে বা হাতের ওপরে বসিয়ে তরুণ ফয়সালকে দেখাচ্ছে সফলতার স্বামী, গর্বিত পিতা। এখন এখানে দাঁড়িয়ে ওমর কি স্তম্ভিত, আলোড়িত, কিছু উপলব্ধি করতে পারল না। কেবল কিসের খেয়ালে 1 পা এগিয়ে মেয়েটাকে বলল, আমাকে একটি ফুল দাও মা, আমাকে একটি ফুল দাও। এই দিকে থমকে থাকে সোনিয়া এবং কিছুটা ওরা 3 জনেও, কিন্তু পরক্ষণেই হালকা হয়ে বলল, ফয়সাল দাও না মা একটা ফুল, উনিও তোমার আঙ্কেল। এবার সোনিয়া যেন বুঝতে পারল এবং সহজ হয়ে গেল, এবং একটা নয় গোটা ফুলের তোড়াটাই বাড়িয়ে দিল। সেটা হাতে তুলে নেয় ওমর এবং ধরে রাখে কিছুক্ষণ। তারপর হঠাৎ স্বপ্নার মুখোমুখি হলো। ফুলের তোড়াটা তার হাতে দিয়ে বলল, কিছু মনে করবেন না, একটু খেলা করলাম। ওর মতো আমারও একটা মেয়ে আছে, আর আর ওর মাও কতকটা আপনার মতোই দেখতে। গভীর দৃষ্টিতে তাকিয়েছিল স্বপ্না। লোকটার কণ্ঠস্বরে যেন চেনার চেনা রেশ লুকিয়ে আছে, কিন্তু আর কিছু ভাবল না। আস্তে বলল, একটা ফুল চেয়েছিলেন, নিয়ে যান না, মেয়েটাকে দিবেন। ওমর বলল, ওরা যে এখন অনেক দূরে, ঠিক আছে আমাকেই দিন। তোড়া থেকে খুলে স্বপ্না ডাটাসহ একটি মরশুমি গোলাপ তার হাতে দিল। আর দেরি করল না, একটু এগিয়ে গিয়ে মেয়ের গালটা একবার সস্নেহে টিপে দিল এবং নীরবে দাঁড়িয়ে থাকা ওদেরকে সালাম জানিয়ে দ্রুত গেটটা পেরিয়ে খোঁড়াতে খোঁড়াতে সন্ধ্যার ঘর ফিরতি জনবহুল রাস্তায় গিয়ে পড়ল। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।